হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনুষ্ঠান প্লাস। আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্লাস 5 নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা ডিপিএসপি নিয়ে আলোচনা করব, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যার উপর বেস করে রাষ্ট্র বা গভর্নমেন্ট কাজ করে থাকে। 1 নম্বর কোয়েশ্চেন, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর ইনক্লুডেড ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? তার মানে ডিপিএসপি সেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের কত নম্বর পার্টে রয়েছে? তো আমরা জানি পার্ট 1-এ ইউনিয়ন অ্যান্ড টেরিটরি রয়েছে, পার্ট 2-এ রয়েছে সিটিজেনশিপ, পার্ট 3-তে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস, আর পার্ট 4-এ রয়েছে কিন্তু ডিপিএসপি। তার মানে অপশান বি হয়ে যাবে এখানে অ্যান্সার, যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা কত নম্বর পার্টে রয়েছে? 4 নম্বর পার্টে রয়েছে। তো অ্যান্সার বি হবে অপশান বি। ডিপিএসপি আর ইন আর্টিকেল, কত আর্টিকেল ডিপিএসপিতে রয়েছে, মানে কোন কোন আর্টিকেল ডিপিএসপিতে রয়েছে? আমরা দেখেছিলাম আগের ভিডিওতে যে ফান্ডামেন্টাল রাইটস সেটা 12 থেকে 35তম আর্টিকেল সেগুলো ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে রয়েছে। তো ডিপিএসপি 35-এর পর থেকে স্টার্ট হচ্ছে, মানে 36 থেকে স্টার্ট হচ্ছে, 51 পর্যন্ত আছে। 36 থেকে 51 নম্বর আর্টিকেল এগুলো ডিপিএসপির মধ্যে পড়ে। এবার একটা প্রশ্ন আসে যে ডিপিএসপি আমরা কোন দেশের কনস্টিটিউশন থেকে পেয়েছি? তো দে আর বরোড ফ্রম দ্য আইরিশ কনস্টিটিউশন। আয়ারল্যান্ড থেকে 1937-এ আয়ারল্যান্ড থেকে আমরা ডিপিএসপিকে বড় করেছিলাম। 1937-এর আইরিশ কনস্টিটিউশন এখানে দেওয়া হয়েছে। তো শুধুমাত্র এটা মনে রাখলেই হবে যে আয়ারল্যান্ড থেকে আমরা ডিপিএসপি এই ব্যাপারটাকে নিয়েছি। এছাড়া পার্ট 3-তে যে ফান্ডামেন্টাল রাইটস ছিল সেটা আমরা ইউএসএ থেকে নিয়েছিলাম। আচ্ছা, পার্ট 4-এর এতে আমরা পরবর্তী ভিডিওতে পড়ব ফান্ডামেন্টাল ডিউটিস আছে। তো এখন তো পার্ট 4 হচ্ছে, যেটা হচ্ছে ডিপিএসপি নিয়ে। পার্ট 4-এর এতে আবার ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। 2 নম্বর কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু আর্টিকেল 37 দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটা আর বা ডিরেক্টিভ প্রিন্সিপালস আর, অপশানে আছে জাস্টিসিয়েবল ইন কোর্ট, নন জাস্টিসিয়েবল বাট ফান্ডামেন্টাল ইন গভর্নেন্স। এটাই হবে অপশান নন জাস্টিসিয়েবল। মানে ডিরেক্টিভ প্রিন্সিপালের যদি কেউ ভায়োলেশন করে, যদি না মানে, নির্দেশমূলক নীতি যেগুলি বলা রয়েছে যদি কেউ না মানে, তাহলে আর্টিকেল 37-এ বলা হচ্ছে যে তাহলে কিন্তু সেটা কোর্টে নিয়ে যাওয়া যাবে না বা কোর্টে সেটার বিরুদ্ধে কোনো কেস করা যাবে না। সো নন জাস্টিসিয়েবল বাট ফান্ডামেন্টাল ইন গভর্নেন্স, মানে কোর্টে নিয়ে যাওয়া যাবে না, দ্যাট ইজ নন জাস্টিসিয়েবল, বিচারযোগ্য না। বাট ফান্ডামেন্টাল ইন গভর্নেন্স মানে এটা খুবই মৌলিক ব্যাপার যেটা গভর্নেন্সের কাজে লাগে, তো সবাই সেটা মেনে চলার চেষ্টা করে। যদি কোনোভাবে ভায়োলেট হয়েও যায় তাহলে কিন্তু এটা নিয়ে কেউ কোর্টে কেস করতে পারবে না। কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের যদি কেউ ভায়োলেশন করে তাহলে যে কেউ গিয়ে তার এগেনস্টে কোর্টে কেস করতে পারবে। তো আর্টিকেল 36 থেকে যে ডিপিএসপি স্টার্ট হচ্ছে, 36-এ আর আর্টিকেল 12-এ যে ফান্ডামেন্টাল রাইটস স্টার্ট হয়েছিল, এই যে স্টার্টিং দুটো আর্টিকেল 36 আর 12, এরা কিন্তু রিলেটেবল। কেন? কারণ এখানে স্টেটের ডেফিনেশন দেওয়া রয়েছে। 12-এ যেরকম আগের ভিডিওতে বলেছিলাম স্টেট বলতে কাকে কাকে বোঝানো হচ্ছে সেটা 12-এ বলা আছে, আর্টিকেল 12-এ, সেরকম ডিপিএসপিতেও আর্টিকেল 36 যেটা থেকে শুরু হচ্ছে সেখানেও কিন্তু স্টেটের ডেফিনেশনটাই দেওয়া রয়েছে। আর 37-এ বলা হচ্ছে এবার স্টেট যদি না মানে কোনোভাবে, তাহলে কিন্তু সেই প্রিন্সিপালগুলো যদি না মানে তাহলে কিন্তু সেগুলো নন জাস্টিসিয়েবল, কোর্টে নিয়ে গিয়ে তার বিরুদ্ধে কেস করা যাবে না। তো অ্যান্সার হচ্ছে অপশান বি, নন জাস্টিসিয়েবল বাট ফান্ডামেন্টাল ইন গভর্নেন্স। এবার কিছু অ্যাডিশনাল ইনফো আমরা মনে রাখবো যে ইউ ক্যানট গো টু কোর্ট ইফ ডিপিএসপি আর ভায়োলেটেড। যদি ডিপিএসপি ভায়োলেটও হয় আমরা কোর্টে এর এগেনস্টে গিয়ে কিছু বলতে পারবো না। মানে ধরুন কোনো নির্দেশমূলক নীতিতে আছে যে এই কাজটা গভর্নমেন্ট তার মানে যে কান্ট্রি পিপল আছে তাদের ভালোর জন্য করবে, কিন্তু যদি না করে, ভালোর জন্য যদি না করে, আমরা সেটা নিয়ে কেস করতে পারবো না। বাট আর্টিকেল 37 সেজ ইট ইজ দ্য ডিউটি অফ দ্য স্টেট টু অ্যাপ্লাই দিস প্রিন্সিপাল ইন মেকিং লস। তার মানে যখন ল মেক করা হবে, ল বানানো হবে, তখন কিন্তু স্টেটের এটা ডিউটি। স্টেট বলতে গভর্নমেন্টের ডিউটি যে আর্টিকেল 37 অনুযায়ী এটা বলা হচ্ছে যে হ্যাঁ, এটা তো জাস্টিসিয়েবল না, কোর্টে নিয়ে যাওয়া যাবে না ঠিকই, কিন্তু এটা খুবই একটা স্টেটের মৌলিক কিছু ডিউটি যেটা ল মেকিংয়ের সময় তার স্টেটকে খেয়াল রাখতে হবে। তো এখান থেকে দুটো ব্যাপার আসে, একটা হচ্ছে যে ডিপিএসপি যে জিনিসটা সেটা হচ্ছে পজিটিভ অব্লিগেশন, আর
এফআর মানে ফান্ডামেন্টাল রাইটস যেটা, সেটা হচ্ছে নেগেটিভ অব্লিগেশন। এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপির একটা পার্থক্য। এটা নিয়ে যদি আপনারা ডিটেলে ভিডিও চান তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন। ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে বেসিক পার্থক্য কী হয় সেটা আমি অবশ্যই একটা ভিডিওতে বানিয়ে দেবো। বাট এতটুকু বলা যায় যে ফান্ডামেন্টাল রাইটস আমরা বুঝেছিলাম যে ফান্ডামেন্টালস রাইটস যদি কেউ মানে না মানে বা কারুর ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারগুলো যদি কেউ তাতে হস্তক্ষেপ করে তাহলে তার এগেনস্টে কোর্টে যাওয়া যায়, কোর্টে কেস করা যায়। কিন্তু ডিপিএসপির যে নির্দেশমূলক নীতিগুলো রাষ্ট্র পরিচালনা দেওয়া রয়েছে সেটা যদি স্টেট না মানে তার এগেনস্টে কিন্তু কোনোভাবেই কোর্টে যাওয়া যাবে না। এটা গেল। আর ফান্ডামেন্টাল রাইটসে বলা হয় যে কী কী করা যাবে না, কী কী করা যাবে না সেই জিনিসগুলো বলা হয় না, নেগেটিভ অ্যাপ্রোচ। আর ডিপিএসপিতে বলা হয় একটা রাষ্ট্রকে পরিচালনা করতে গেলে কী কী করতে হবে, পজিটিভ অ্যাপ্রোচ। সেই জন্যই পজিটিভ অব্লিগেশন আর নেগেটিভ অব্লিগেশন বলা হচ্ছে। 3 নম্বর কোয়েশ্চেন, হুইচ আর্টিকেল অফ ডিপিএসপি ডিলস উইথ ইউনিফর্ম সিভিল কোড ফর সিটিজেন? ইউনিফর্ম সিভিল কোড যেটাকে ইউসিসি বলে লেখা হয় সেটা আর্টিকেল 44-এ বলা হয়েছে। 44 নম্বর ধারা আমরা এটা বলে থাকি বা শুনে থাকি। তো আর্টিকেল 44, additional info, article 44 is under liberal intellectual principles. It says state shall endeavor to secure a UCC, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আমরা এই জায়গাটা মনে রাখবো যে আর্টিকেল 44 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আন্ডার দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তার মানে এই যে আর্টিকেল 44 সেটা ডিপিএসপির মধ্যে পড়ছে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে পড়ছে। ডিরেক্টস দ্য স্টেটকে বলছে টু এন্ডেভর টু সিকিওর ফর দ্য সিটিজেন্স আ ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডিয়ার পুরো টেরিটরির মধ্যে কিছু এমন ক্রাইটেরিয়া বা কিছু এমন বৈশিষ্ট্য আইনে থাকবে যেই আইনের বৈশিষ্ট্যগুলো জাতি ধর্ম সকল বেসিসে সমান হবে। দ্যাট ইজ ইউনিফর্ম সিভিল কোড। মানে কোনো রকম ধর্মের বেসিসে সেটাকে আলাদা করা যাবে না। ইট এইমস ফর আ কমন সেট অফ লস, যেখানে কমন সেট অফ লস মানে এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে এই ইউনিফর্ম সিভিল কোড ব্যাপারটা কাজ করে। যেমন গভর্নিং ম্যারেজ, ডিভোর্স, ইনহেরিটেন্স উত্তরাধিকার, এই যে তিনটে বিষয় ম্যারেজ, ডিভোর্স আর ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়া, এই বিষয়গুলো জাতি ধর্ম নির্বিশেষে যেন প্রত্যেকের জন্য সমানভাবে কাজ করা হয় সেটা দেখায় দায়িত্ব হচ্ছে ইউনিফর্ম সিভিল কোডের, বা সেটা দেখার জন্য ইউনিফর্ম সিভিল কোড বানানো হয়েছিল, যেটা আর্টিকেল 44-এ বলা হয়েছে। ইউনিফর্ম সিভিল কোড মানে এই ম্যারেজ, ডিভোর্স, ইনহেরিটেন্স বিষয়, এই ধরনের বিষয়গুলো সকল ধর্মের ক্ষেত্রেই যেন সমান হয়, কোনোভাবেই কোনোরকম আলাদা নিয়ম যেন না থাকে। 4 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, দ্য প্রভিশনস ফর অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত ইজ গিভেন ইন। অর্থাৎ ভিলেজ পঞ্চায়েত যে একটা বানানো দরকার বা ভিলেজ পঞ্চায়েত গঠন করা খুবই প্রয়োজনীয়, সেটা কোন আর্টিকেলে বলা হয়েছিল? তো আর্টিকেল 40 ইজ রিলেটেড টু গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ পঞ্চায়েত। এটা একটা গান্ধিয়ান প্রিন্সিপাল। তো আর্টিকেল 40 হচ্ছে উত্তর। বেসড অন গান্ধিয়ান প্রিন্সিপাল, এই যে এটা হচ্ছে একটা গান্ধিয়ান প্রিন্সিপাল গ্রাম পরিচালনা, যেখানে 73rd অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1992-তে। তখন এই পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি দুটোকে অ্যাড করা হয়েছিল। 73rd অ্যামেন্ডমেন্টে পঞ্চায়েত আর 74th অ্যামেন্ডমেন্টে মিউনিসিপ্যালিটি। যাই হোক, 73rd অ্যামেন্ডমেন্ট 1992 এই অ্যাক্ট অনুযায়ী গেভ কনস্টিটিউশনাল স্টেটাস টু পঞ্চায়েতকে একটা কনস্টিটিউশনাল স্টেটাস দেওয়া হয়েছিল। অ্যান্ড অ্যাডেড ইন পার্ট 9, পঞ্চায়েতকে কোথায় অ্যাড করা হয়েছে? আর্টিকেল 40-তে বলা আছে পঞ্চায়েত গঠন নিয়ে, বাট পঞ্চায়েতকে অ্যাডটা কোথায় করা হয়েছে? এই অ্যামেন্ডমেন্টের থ্রু অ্যাড করা হয়েছে কিন্তু পার্ট 9-এ। পার্ট 9-এ রয়েছে পঞ্চায়েত, আর পার্ট 9-এর যে এ রয়েছে তার আন্ডারে থাকে মিউনিসিপ্যালিটি। তো 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট গেভ প্রেসিডেন্স টু সাম ডিপিএসপিস ওভার ফান্ডামেন্টাল রাইটস। তার মানে কিছু নির্দেশমূলক নীতিকে প্রাধান্য দিয়েছিল ফান্ডামেন্টাল রাইটসের চাইতে, মানে মৌলিক অধিকারের চেয়েও কিছু নির্দেশমূলক নীতিকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। কোন অ্যামেন্ডমেন্টে এটা করা হয়েছে? যে নির্দেশমূলক নীতি বা ডিপিএসপিকে প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু ফান্ডামেন্টাল রাইটসকে অতটা দেওয়া হয়নি, সেটা 42nd অ্যামেন্ডমেন্টে করা হয়েছে। দেখুন 42nd অ্যামেন্ডমেন্ট যেটা 1976-এ হয়েছিল, এটা আমাদের মনে রাখতে হয়, যেটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়। কেন? কারণ এখানে প্রচুর আর্টিকেল যুক্ত করা হয়েছিল। যেমন এইখানে আর্টিকেলগুলোর মধ্যে 39A, 43A, 48-এর এগুলো তো যুক্ত হয়েছিল। ইট অলসো অ্যামেন্ডেড আর্টিকেল 31C টু গিভ প্রেসিডেন্স টু অল ডিপিএসপিস ওভার আর্টিকেল 14, 19, 31। দেখুন ফান্ডামেন্টাল রাইটস আমরা পড়েছিলাম যে আর্টিকেল 14, 19, 31 এগুলো তো আছেই। এবার এই আর্টিকেলগুলোর
ওপরেও মানে এগুলো ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল, কিন্তু এগুলোর ওপরেও সমস্ত ধরনের প্রাধান্য দিয়েছে কাকে? ডিপিএসপিতে দিয়েছে। আর সেটাকে কোথায় রাখা হয়েছে? 31C-তে রাখা হয়েছে। এবার ইন মিনার্ভা মিল কেস ইন 1980 এসসি মানে সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট অনলি 39B and 39C can prevail over 14 and 19. This balance this part of basic structure, যাতে করে বেসিক স্ট্রাকচারটা অল্টার না হয় তার জন্য আবার 39 B আর 39 C-কে এখানে প্রাধান্য দেওয়া হয়েছিল। তো এটা একটু জটিল। এই জায়গা থেকে আপনারা এটা মনে রাখবেন যে 42nd অ্যামেন্ডমেন্টে ডিপিএসপিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এই অ্যামেন্ডমেন্টটার সময় অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে। এই অ্যামেন্ডমেন্টটা নিয়ে আলাদা করে একটা ভিডিও অবশ্যই বানাবো, যেখানে কোন কোন আর্টিকেল অ্যাড করা হয়েছে, কী কী বলা হয়েছে, কেন এটাকে মিনি কনস্টিটিউশন বলছে, এই সমস্ত জিনিসগুলো পরবর্তী ভিডিওতে অবশ্যই করব। 6 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে প্রমোশন অফ এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট অফ SC, STs অ্যান্ড আদার উইকার সেকশন ইজ মেনশন ইন, অর্থাৎ যে এডুকেশন এবং ইকোনমিক ইন্টারেস্টের ওপর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং আদার ইকোনমিক্যালি উইকার সেকশন যারা রয়েছে তাদেরকে কিছু প্রমোশন দেওয়া হবে। তো সেই ব্যাপারটা কোন আর্টিকেলে মেনশন করা হয়েছে? আপনারা SC, ST এই টার্মটা থেকে মনে রাখবেন আর্টিকেল 46। আর্টিকেল 46 থেকে আপনি SC, ST কথাটা মনে রাখবেন। দেখুন এস থেকে এস আর এস এই দুটোই 6 লিখতে সাহায্য করে, তাহলে 6 এইটা থেকে আমরা 46 কথাটা মনে রাখবো SC, ST থেকে। তো আর্টিকেল 46 এখানে বলছে এটা গান্ধিয়ান প্রিন্সিপালে চলে, কারণ অবশ্যই আপনি কাউকে প্রাধান্য দিচ্ছেন সেটা গান্ধিয়ান প্রিন্সিপালেই চলছে। বেসিস ফর রিজার্ভেশন পলিসিস অ্যান্ড স্কিম লাইক প্রি ম্যাট্রিক স্কলারশিপ, স্ট্যান্ড আপ ইন্ডিয়া অফেন লিঙ্কড উইথ আর্টিকেল 15(4), 16(4) এগুলোর সঙ্গে একটু রিলেটেড, যারা ফান্ডামেন্টাল রাইটসের মেন্সে অনেক সময় প্রশ্ন আসে। তো আমাদের এতটা মেন্সের জন্য এখন আপাতত লাগবে না। আপনি 46-এ SC, STদের গান্ধিয়ান প্রিন্সিপালের ওপর বেস করে ডিপিএসপিতে কী আর্টিকেল আছে সেটা আমাদের একটু মনে রাখতে হবে। 7 নম্বরে আছে দ্য ডিপিএসপি রিলেটিং টু প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট, পরিবেশ প্রোটেকশন রক্ষা এবং তার উন্নতি, অ্যান্ড সেফগার্ডিং ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। এই ব্যাপারটা কোন অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়েছিল? তো এখানেও ডিপিএসপিতে এই প্রোটেকশন করতে হবে এনভায়রনমেন্টের, আর ফরেস্ট ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করতে হবে, সেফগার্ড করতে হবে, এটাও 42nd অ্যামেন্ডমেন্টেই কিন্তু ডিপিএসপির মধ্যে অ্যাড করা হয়েছে। তো ডিপিএসপির মধ্যে 42nd অ্যামেন্ডমেন্টে অনেক কিছু অ্যাড করা হয়েছে, যার মধ্যে এটাও ছিল, এবং এটা অ্যাড করা হয়েছে আর্টিকেল 48-এর এতে। দেখুন 48-এ না গরু মানে কাউ স্লটার এটা ব্যান হোক এটা বলা হয়েছে, আর 48-এর এতেই পরিবেশ নিয়ে কথা বলা হয়েছে, পরিবেশের মানে রক্ষা এবং পরিবেশ উন্নতি এইগুলি নিয়ে কথা বলা হয়েছে। সেম অ্যামেন্ডমেন্ট অ্যাডেড ফান্ডামেন্টাল ডিউটিতে আবার অ্যাড করা হয়েছে 51-এর AG, এটা আবার এই অ্যামেন্ডমেন্টের সময়ই অ্যাড করা হয়েছে। 1970-র এনভায়রনমেন্টাল ফোকাস আফটার স্টকহোম কনফারেন্স ইন 1972, বেসিস ফর এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 আবার এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট হয়েছে, এটাও আমরা পারলে মনে রাখবো। তো আজকে আমরা এই 7টা কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করলাম ডিপিএসপির ওপরে। ডিটেলে ভিডিও লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আর কমেন্টে এটাও জানাতে পারেন ভিডিওটা কেমন লাগলো, লাইক শেয়ার করতে পারেন। এছাড়া এই ভিডিওর PDF-গুলি পেতে গেলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।